বর্তমানে পৃথিবীতে যে জিওপলিটিক্যাল যে কন্ডিশন, এই কন্ডিশনের ভিত্তিতে আমি একটা ভিডিও করতে চাই এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন। যদি সেটা না শোনেন তাহলে কিন্তু কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না। এবং আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য একটা নতুন দিক নির্দেশনা দিবে এবং নতুনভাবে দুনিয়াকে বুঝতে সাহায্য করবে। অর্থাৎ কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। এখানে যে একটা ছবি দেখছেন, 4 জন ব্যক্তির ছবি আছে, তাই না? সবচাইতে বড় করে আছে কি ডোনাল্ড ট্রাম্প। এরপরে পরপর 3 জন দাঁড়িয়ে আছে। একজন হলো চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর রাশিয়ার প্রেসিডেন্ট হলো প্রেসিডেন্ট পুতিন, ভ্লাদিমির পুতিন। এখন এই 4 জন ব্যক্তি তো 4টা অত্যন্ত শক্তিশালী দেশকে রিপ্রেজেন্টেশন করে। আমার মূল থিমটা হচ্ছে বর্তমানে জিওপলিটিক্যাল সিচুয়েশন অনুযায়ী আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন গোটা পৃথিবীতে বস্তুত রাজত্ব করে এবং তারাই বস্তুত সব কিছু নিয়ন্ত্রণ করে। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বাণিজ্য, এমনকি সামরিক শক্তি, সব দিক। এটাই তো আমরা জানি। বাট আসল কথা হলো যে বর্তমানে এই যে ইউরোপীয় ইউনিয়ন এবং এই যে আমেরিকা, বিশেষ করে আমেরিকা, এরা এতদিন ধরে যে শক্তি সামর্থ্য নিয়ে এই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করত, এটা কিন্তু অনেকটাই আলগা হয়ে গেছে এবং যথেষ্ট দুর্বল, ভঙ্গুর হয়ে গেছে। এখন যদি এই বাকি 3টা দেশ, যাদের ছবি এখানে দেখা যাচ্ছে, যে চায়না, রাশিয়া এবং ভারত, এরা যদি খুব দৃঢ়ভাবে একত্রিত হয়, ওই যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেরকম দৃঢ়ভাবে একত্রিত হয়ে আছে, ঠিক এই রকমভাবে যদি একত্রিত হয়, জাস্ট এই 3টা দেশ, আর দরকার নেই, জাস্ট এই 3টা দেশ। যদিও আমরা জানি এরা ব্রিক্স গঠন করে, তার মধ্যে ব্রাজিল আছে, দক্ষিণ আফ্রিকা আছে, আরও কিছু কিছু দেশ আছে, ওগুলো হলো বোনাস। জাস্ট এই 3টা দেশ যদি এরকম দৃঢ়ভাবে একত্রিত হয়, তাহলে এই 3টা দেশই গোটা পৃথিবীর এই যে জিওপলিটিক্স পুরো ধসিয়ে দিতে পারে। অর্থাৎ আমেরিকার যে আধিপত্য, ইউরোপীয় ইউনিয়নের যে আধিপত্য এবং তাদের যে গোটা পৃথিবীব্যাপী যে নেতৃত্ব, প্রভাব, এগুলো কিন্তু একেবারে পুরো ধসিয়ে দিয়ে এদেরকে একেবারে 3য় শ্রেণীর দেশে পরিণত করে দিতে পারে, যদি জাস্ট এই 3টা দেশ একত্রিত হয়, রাশিয়া, চায়না এবং ভারত। আপনারা হয়তো বলছেন যে ভাই আপনি এটা কী বলেন, এটা কি আদৌ সম্ভব? যেখানে আমেরিকা প্রবল পরাক্রান্ত একটা অর্থনৈতিক এবং সামরিক শক্তি, তাকে একেবারে মাটিতে ধসিয়ে দিতে পারে। জি হ্যাঁ, পারে। এই ক্ষমতাটা অতীতে কখনো কোনো দেশের ছিল না, হয়নি। যেমন অতীতে এই সোভিয়েত ইউনিয়ন একটা ওয়ারশ প্যাক্টভুক্ত একটা শক্তি ছিল, তাই না? এদের বিরুদ্ধে, অর্থাৎ আমেরিকা সহ যে ন্যাটো, তার বিরুদ্ধে এই যে সোভিয়েত রাশিয়ার যে ওয়ারশভুক্ত সমাজতান্ত্রিক দেশগুলো ছিল, তারা যখন এদেরকে কিছুই করতে পারে না, উল্টে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে, সেখানে এই যে ভারত, চায়না আর রাশিয়া এদেরকে ধ্বংস করবে বা এদের ধসিয়ে দিবে, এটা কি সম্ভব? 100% সম্ভব। কেন সম্ভব জানেন? সোভিয়েত ইউনিয়নভুক্ত যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, তারা কেন ধসিয়ে দিতে পারে না? তার একটা অন্যতম কারণ হচ্ছে তারা নিজেরা হয়তো সামরিক দিক দিয়ে কিছুটা হলেও শক্তিশালী ছিল। বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন, তাদের প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র ছিল, যেটা এখনও আছে, এমন না যে নাই। বাট তারা কিন্তু অর্থনৈতিকভাবে বেশ দুর্বল ছিল, শিল্পগত দিক দিয়ে যে বেশ দুর্বল ছিল। এবং সেই 60, 70, 80-র দশকে যখন এই সমাজতন্ত্রের মোটামুটি বেশ ভালো জয়জয়কার ছিল এবং যে কোনো দরিদ্র দেশ যখন সমাজতান্ত্রিকতার দিকে ধাবিত হতে চাইতো, তখন এই যে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে কিছুটা নৈতিক সমর্থন এবং একই সঙ্গে কিছু সামরিক সমর্থন দেওয়া ছাড়া তাদেরকে কিন্তু কোনো রকম অর্থনৈতিক বা বাণিজ্যিক কোনো সুবিধা সুযোগ দিতে পারতো না। সেই ক্যাপাসিটি তাদের ছিল না। এবং ঠিক সেই কারণে সোভিয়েত ইউনিয়ন কোনো দেশের পাশে দাঁড়ালে তারা শুধুমাত্র হয়তো যুদ্ধবিগ্রহ বাঁধলে অস্ত্রপাতি দিয়ে সাহায্য করতে পারতো, কিন্তু টাকা পয়সা অথবা কোনো অন্য কোনো জিনিস দিয়ে সাহায্য করতে পারতো না।
এখন কোনো যুদ্ধে জিততে গেলে বা কোনো লড়াই করতে গেলে সেখানে খালি অস্ত্রপাতি দিয়েই যে যুদ্ধ হয় সেটা না, সেখানে অর্থ লাগে, আরও অন্যান্য উপকরণ লাগে। বাট সোভিয়েত ইউনিয়নের দুর্বলতা ছিল ওখানে, তারা অস্ত্র দিতে পারত কিন্তু অন্য আর কিছু দিতে পারত না, এবং এটাই ছিল তাদের সবচাইতে বড় দুর্বলতা। যেমন বর্তমানে যদি আমরা দেখি যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, খেয়াল করে দেখেন, প্রথমে মনে হয়েছিল যে রাশিয়া বোধহয় খুব অল্প দিনের মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে, তাই না? কিন্তু পরিস্থিতি পুরা পাল্টে যায় যখন ন্যাটো ব্যাপকভাবে এই ইউক্রেনকে অস্ত্র এবং অর্থ দুইটা দিয়ে যখন সাহায্য সহযোগিতা শুরু করে না, তখনই কিন্তু ইউক্রেন কিন্তু পাল্টা দাঁড়িয়ে যায়। ইউক্রেনকে শুধুমাত্র যদি খালি অস্ত্র দিত এই যে পশ্চিমা দেশগুলা, বিশেষ করে আমেরিকা, তাহলে এতদিন কিন্তু ইউক্রেন টিকতো না। এই যে অর্থ দিয়েছে, অর্থনীতিকে টিকিয়ে রাখা হয়েছে, যে কারণেই বস্তুত ইউক্রেন টিকিয়ে আছে এখনও। তো এই হলো আসল ঘটনা। তাহলে এখন এটাই যদি আসলে অতীতের ঘটনা হয়ে থাকে, তাহলে এই চায়না, রাশিয়া এবং এই ভারত, এদের কি এখন সামরিক এবং অর্থনৈতিক এই শক্তি অর্জিত হয়েছে যে এরা যদি একত্রিত হয় তাহলে পশ্চিমাদের চ্যালেঞ্জ করতে পারে? জি, আমার কাছে মনে হয় সেই শক্তি তারা অর্জন করে ফেলছে। এখানে চায়নার আছে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বা শিল্পগত শক্তি এবং সামরিক শক্তি, রাশিয়ার আছে সামরিক শক্তি, ভারতের আছে মিশ্র সামরিক এবং অর্থনৈতিক দুইটাই। অর্থাৎ এদের টোটাল এরা যদি তিনটা দেশ একত্রিত হয়, এদের অর্থ, সামরিক শক্তি, বাণিজ্যিক শক্তি, শিল্প শক্তি কোনো কিছুর অভাব নেই। অর্থাৎ এরা যদি তিনটে একত্রিত হয় তাহলে, এবং তখন কিন্তু এরা এই পশ্চিমাদেরকে একেবারে ধসিয়ে দিতে পারে। এবং সেটা কীভাবে? আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে একক পরাশক্তি হয়ে গড়ে উঠল এবং এমন একটা পর্যায়ে চলে গেল যে সেখানে অর্থনৈতিকভাবেও তারা ভয়ঙ্কর পরাশক্তি হয়ে উঠল শুধুমাত্র তাদের ডলারের মাধ্যমে, রাইট? এখানে ডলারটা কীভাবে একক মানে নিয়ন্ত্রণকারী এবং শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র হয়ে উঠল, যেটা দিয়ে সে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করলো, সেইটার জন্যে কিন্তু সবচাইতে বেশি সাহায্য করেছিল সৌদি আরব। এটা কি আপনারা জানেন? গোটা পৃথিবীতে তো তেল লাগে, তাই না? কোনো দেশেরই তো তেল ছাড়া চলে না। শিল্প, কলকারখানা, বাণিজ্য, মানে যা কিছু, তেল ছাড়া তো এগুলো কোনো দেশই চলে না। তো এখন সেই 70 দশকে, 60-এর দশকে তেল উৎপাদনকারী সবচেয়ে বড় দেশ কোনটা ছিল? সৌদি আরব এবং তার আশেপাশে যত আরব দেশগুলা, ওরাই। তো ওই 70 দশকে হঠাৎ করে আমেরিকা যে কাজটা করলো, সে কী করলো, এই সৌদি আরবের রাজবংশের সাথে, মানে বর্তমান যে সৌদি রাজবংশ আছে তাদের সাথে একটা চুক্তি করলো যে আমরা তোমাদের এই রাজবংশকে রক্ষা করব, সিকিউরিটি দেব আমাদের সামরিক বাহিনী দিয়ে, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা যে তেল বিক্রি করবা, এইটা বিক্রি করবা তোমরা এই যে আমাদের আমেরিকান ডলারে। অর্থাৎ কি, আমেরিকান ডলার যদি দেয় তাহলে বিক্রি করবা, এমনকি তোমাদের রিয়াল দিয়েও যদি কেউ পেমেন্ট করে তাহলে কিন্তু বিক্রি করবা না। ফলে কি ঘটলো, সারা পৃথিবীর তখন তেল লাগবে এবং মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে। তখন হচ্ছে কি, তারা যখন সৌদি আরবের কাছে তেল কিনতে আসে, তখন সৌদি আরবে ছিল সবচেয়ে বেশি তেল উৎপাদক দেশ। তো সবাই যখন সৌদি আরবে তেল কিনতে গেল তখন তো তাদের ডলার লাগবে। তো এই ডলার সে কোথা থেকে পাবে? তখন আমেরিকার ধন্না দিতে হবে, তাই না? আমেরিকা তখন তাদের পণ্য বিক্রি করতে হবে, অথবা সেই মানে যারা নাকি তেল কিনতে যাবে, যেমন বাংলাদেশ, তারা যদি তেল কিনতে যায় ডলার লাগবে। এখন বাংলাদেশের ধরেন এমন কোনো পণ্য নাই যেটা নাকি আমেরিকা রপ্তানি করা যায়। যদি থাকে সেটা তো ভালো, ডাইরেক্টলি রপ্তানি করে ডলার নিয়ে আসলো, সেটা দিয়ে তেল কিনলো। যদি নাও থাকে তাহলেও কিন্তু উপায় নেই। মনে করেন বাংলাদেশ তখন এই মধ্যপ্রাচ্যে হয়তো কিছু খাবার রপ্তানি করলো, তো তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন বাংলাদেশকে কি ডলারে পেমেন্ট করলো, তখন সেই ডলার দিয়ে ওই যে তেল কিনলো। তাহলে এইভাবেই কিন্তু গোটা পৃথিবীতে এই যে ডলার একচ্ছত্র আধিপত্য বিস্তার করলো। এবং এই সৌদি আরবই কিন্তু সবচেয়ে বেশি সাহায্য করছিল তখন। এটা 1973 সালের কাহিনী, নিক্সনের আমলে। এবং এর ফলেই কিন্তু একটা পর্যায়ে এই ডলার হয়ে যায় একচ্ছত্র অর্থনৈতিক শক্তি, এবং এই শক্তির কাছেই বস্তুত গোটা পৃথিবী মাথা নত করতে বাধ্য হয়।
এবং অতঃপর যে জিনিসটা আমরা দেখি যে পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের যে বাণিজ্যিক রিজার্ভ মানে ফরেন রিজার্ভ এগুলো ডলারে পরিবর্তন করে। এর আগে কিন্তু তারা স্বর্ণে রাখতো, মানে সোনা এগুলো মজুত করে রাখতো, ওটাই ছিল তাদের রিজার্ভ। বাট পরবর্তীতে আসলো এই ডলার। পৃথিবীর প্রত্যেকটা দেশের যে ফরেন কারেন্সি এটা আমেরিকাতে ডলার আকারে সংরক্ষিত, তাই না? তো এখন ভারতেরও যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমেরিকাতে, চায়নার বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমেরিকাতে, রাশিয়ার বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমেরিকাতে। খেয়াল করেন, রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করলো সাথে সাথে আমেরিকা কী করলো, এই যে রাশিয়ার যে ফরেন রিজার্ভ কত প্রায় 350 না 400 কত বিলিয়ন ডলার এটা কিন্তু ফ্রিজ করে দিল, অর্থাৎ এটা বন্ধ করে দিল, লেনদেন বন্ধ করে দিল নিষেধাজ্ঞা দিয়ে, তাই না? রাশিয়াকে অর্থনৈতিকভাবে কাবু করার জন্যে। এখন আমেরিকা কিন্তু এখনও ওই একই অস্ত্র দিয়ে ভারত অথবা চায়না ইত্যাদি দেশকে ঘায়েল করতে চায় যে এরা যদি বাগড়া দেয়, অর্থাৎ আমেরিকা যা যা বলে এরা যদি না শোনে তাহলে এদের বৈদেশিক মুদ্রা রিজার্ভও কিন্তু ফ্রিজ করে দিবে, এরকম চিন্তাভাবনা কিন্তু করে। সুতরাং রাশিয়া, ভারত বা চায়না এরা একত্রিত হয়ে যদি পশ্চিমা এই নিয়ন্ত্রণের এগেনস্টে বা তাদের মানে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি একত্রিত হয়ে এদেরকে ঘায়েল করতে চায়, এদের কিছু ক্ষতি হবে। অর্থাৎ এদের যে রিজার্ভগুলো ওখানে জমা আছে হয়তো এটা ফ্রিজ হয়ে যাবে, এই রিস্ক খানিকটা নিতে হবে। কিন্তু নিলেও এন্ড অফ দ্য ডে এরাই জিতবে। কেন জানেন? তার কারণ হচ্ছে, আমরা তো প্রথমেই দেখলাম যে আমেরিকা কিভাবে এই মানে সৌদি আরবকে ম্যানেজ করে তারা তাদের বৈদেশিক মানে তাদের ডলারকে স্ট্রং করছিল। এখনও তো সারা পৃথিবীর তেল গ্যাস লাগে, কি লাগে না? এখন বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু সৌদি আরব ছাড়াও বিকল্প জায়গা আছে যেখান থেকে তেল গ্যাস নেওয়া যায় এবং যত ইচ্ছে খুশি নেওয়া যায়। সেটা কোথায়? রাশিয়া। তো এখন এই যে চায়না, ভারত এবং রাশিয়া যদি একজোট হয় তাহলে এই আমেরিকা যদি এদের কোনো দেশের উপরে স্যাংশন দেয়, এটা কিন্তু আগের মতো কাজ করবে না, আদৌ কাজ করবে না। কারণ এরা তেল কিনতে রাশিয়াতে তেল কিনবে, তাই না? এখন আসেন, এদের যে ব্যবসা বাণিজ্যের যে বিষয়টা, পৃথিবীর অন্য কোনো দেশ আসলে লাগে না এদের ব্যবসা বাণিজ্যের জন্যে বা অর্থনৈতিক উন্নতির জন্যে। যদি পৃথিবীর অন্য কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে সেটা বোনাস, বাট এদের নিজেরই বিশাল বাজার আছে এবং এরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং টেকনোলজির দিক দিয়েও অগ্রগামী। এমন না আমেরিকার থেকে এরা টেকনোলজির দিকে দিয়ে খুব পিছনে পড়ে আছে, তা কিন্তু না। এই যে চায়না অথবা ভারত এরা কিন্তু আমেরিকার টেকনোলজির থেকে খুব একটা পিছনে পড়ে আছে, তা কিন্তু না। কিন্তু এই সমস্ত দেশগুলা ব্যাপকভাবে এই সেক্টরে বিনিয়োগ করে না, আর না করার কারণেই বস্তুত সেই রকমভাবে মানে প্রোডাক্ট তৈরি করতে পারে না। কিন্তু ইচ্ছা করলে যে পারে সেটা আমরা বুঝতে পারি। এরা যে উন্নত মানের যে মিসাইল তৈরি করছে, বিমান তৈরি করছে, কি করছে না? করে তো। নট অনলি দ্যাট, এরা আধুনিক যত সরঞ্জাম আছে সব কিছুই তো তৈরি করে। অর্থাৎ এরা এখন টেকনোলজির জন্যও কিন্তু আমেরিকার প্রতি খুব একটা বেশি বা আমেরিকার উপর বা পশ্চিম ইউরোপীয় দেশগুলোর উপরে খুব একটা বেশি নির্ভরশীল না। কিছু কিছু ক্ষেত্রে এখনও ঘাটতি আছে, এমন না যে পুরোপুরি। কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি থাকলেও এই দেশগুলো অর্থাৎ এই তিনটা দেশ যদি সেই সমস্ত সেক্টরে ব্যাপক ইনভেস্ট করে তাহলে গবেষণা করে তারা কিন্তু ওই দিক দিয়েও কিন্তু সমকক্ষ হয়ে যেতে পারে। তাহলে এই তিনটা দেশের মেইন যে চাহিদা তেল, তার জন্যে ওই আমেরিকার যে একেবারে নিয়ন্ত্রিত মিডল ইস্ট সেখান থেকে তেল আনতে হবে এমন কোনো টাকা নাই। তারপরে এদের টেকনোলজিক্যাল যে ডিভাইস তৈরি করা বা টেকনোলজি, এর জন্যে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকানোর দরকার নাই। তারপরে এদের উৎপাদিত পণ্য বেচা কিনা করে আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য করে মানুষের কর্মসংস্থান আয় উপার্জন, এর জন্যও কিন্তু বাইরের মার্কেট দরকার নেই, কারণ এদের নিজেরই বিশাল মার্কেট আছে, তাই না? ভারতের আছে 145 কোটি মানুষ আর চায়নার আছে 141 কোটি মানুষ, এনাফ। অর্থাৎ এদের পণ্য বাইরে বিক্রি করার জন্য কোনো দরকার নেই। এবং সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, যেমন চায়না বর্তমানে শুধু রপ্তানিমুখী একটা দেশ, তাই না? চায়নাকে কী করতে হবে? একটু স্যাক্রিফাইস করতে হবে। তাদের রপ্তানি তো অবশ্যই করবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদেরকে কিন্তু একটু আমদানি করারও সুযোগ দিতে হবে। অর্থাৎ যেমন ভারত, তাদের যে পণ্য এগুলো কিন্তু চায়নার মার্কেটেও
ঢোকার সুযোগ করে দিতে হবে, রাশিয়াকেও সুযোগ করে দিতে হবে, অর্থাৎ এদের পণ্য যেন প্রত্যেকটা দেশের মধ্যে আদান প্রদান হয়। আর যদি সেটা হয় তাহলে আজকে এই যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ টুরিফ দিয়ে এদের এই যে শিল্প ধ্বংস করার প্ল্যান পায়তারা করছে না, এগুলো কোনো কাজেই আসবে না। কারণ আমেরিকা মাল বিক্রির দরকার নেই, কী দরকার খামোখা, ওদের ওই ডলার আনার জন্য আমার তো কোনো কিছু দরকার নেই। এবং এমনকি শুধুমাত্র এই তিনটা দেশ এরা যদি বলে যে আমাদের দেশ থেকে কোনো পণ্য কিনতে গেলে আমরা ডলারে আমরা বিক্রি করব না, আজকে যদি চায়না শুধুমাত্র বলে যে আমরা আমাদের কোনো পণ্য আমেরিকা বা মানে ইউরোপীয় ইউনিয়ন কোনো দেশে ডলার বা ইউরোতে আমি পেমেন্ট করব না, আমার কারেন্সি ইউয়ানে পেমেন্ট করতে হবে, তাহলে এদের অর্থনীতি ধসে যাবে। কিন্তু চায়না সেই কাজটা করে না কেন জানেন? এটা যদি করতে যায় সেক্ষেত্রে এই যে আমেরিকায় তাদের প্রায় 2.5 থেকে 3 ট্রিলিয়ন ডলারের একটা বিশাল বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে, সেইটা হয়তো আমেরিকা ফ্রিজ করে দিতে পারে, ওই রিস্ক নিতে রাজি না। কিন্তু আমার ধারণা সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের যে কর্মকাণ্ড আছে না, এই তিনটা দেশ বস্তুত এখন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে সাইড করে তাদের ব্রিক্স নিয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে ওদেরকে বাদ দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করবে। এর ফলে আমার ধারণা চায়না এবং ভারত এই দুই দেশই আমেরিকাতে যে তাদের ডলার যে ডিপোজিটেড আছে না ফরেন রিজার্ভ, এইটা খুব দ্রুত গতিতে তারা ওই ডলারগুলাকে লিকুইফাইড করে ফেলার চেষ্টা করছে, অর্থাৎ তারা ওই ডলারকে অন্য কারেন্সিতে ট্রান্সফার করার মনে হয় কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ যত বেশি ডলার ওখান থেকে ট্রান্সফার করে ফেলা হবে বা ব্যয় করে ফেলা হবে তত তো রিস্ক কমবে, তাই না? যেমন ধরা যাক যে চায়নার 3 ট্রিলিয়ন ডলার আমেরিকাতে আছে, রিজার্ভ আছে, তোরা যদি আগামী 1-2 বছরের মধ্যে এটা কমাইতে 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 মনে করেন যে মাত্র 400, 500, 600 বিলিয়ন ডলারে নিয়ে আসে, তখন কিন্তু চায়না একেবারে ধারণ করে বলে বসতে পারে যে আমরা ডলারে মাল বিক্রি করব না। এরপরে আমেরিকা যদি বলে যে ঠিক আছে, যদি এইগুলা যদি না করো তাহলে তোমাদের উপরে আমি নিষেধাজ্ঞা দিলাম। আর নিষেধাজ্ঞার মানে কি, ওই আমেরিকাতে যে ডলার আছে ওই চায়নার ফ্রিজ করে দিবে। তা কোথায় 3 ট্রিলিয়ন ডলার, তাই না? সেখান থেকে কমাতে কমাতে ও কিন্তু নিয়ে আসছে 400-500 বিলিয়নে। তখন ওইটা রিস্ক চায়নাকে নিতে হবে এবং ভারতকেও বেশ কিছু বিলিয়ন ডলার এরকম রিস্ক নিতে হবে। এই রিস্ক যদি এরা নিতে পারে, নেয়, সেই সাহস যদি এদের থাকে, তাহলে একেবারে অচিরাত আমেরিকা এবং পশ্চিম ইউরোপ এই দুইটাকে পুরো এরা ধসিয়ে দিতে পারে। আপনাদের মনে রাখা উচিত, ভোগ্য পণ্যের একটা বিশাল অংশই কিন্তু এই যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এরা সম্পূর্ণ তো নির্ভর করে চায়নার উপরে। এখন চায়না যদি কিছু লস দিয়ে হলেও যদি বলে যে আমার পণ্য নিতে গেলে আর তোমার ইউরো অথবা ডলার এইগুলো আমি নেব না, আমাকে আমার কারেন্সি অথবা ব্রিক্স কারেন্সি দিয়ে কিনতে হবে, তো ওদের অবস্থা কী হবে বুঝতে পারছেন? তো তখন আমেরিকা বলবে যে ঠিক আছে, তোমাদের উপরে নিষেধাজ্ঞা দিলাম, তোমরা তেল কিনতে পারবা না। তো আমেরিকার কথা শুনবে কে? ওই মধ্যপ্রাচ্যের দেশগুলো, অর্থাৎ শুধু সৌদি আরব, তাই তো। তো এরা তেল কেনার জন্য রাশিয়া তো রেডি আছে, অর্থাৎ এদের প্রয়োজনীয় কোনো সামগ্রীর জন্য এদের তো আমেরিকা, ইউরোপ অথবা মধ্যপ্রাচ্যের দরকার নেই তো। আর খনিজ সম্পদে এই যে চায়না বা ভারত এবং রাশিয়া সমৃদ্ধ, স্বয়ংসম্পূর্ণ, এদের কোনো খনিজ পদার্থ কেনার জন্য আমেরিকায় যাওয়ার দরকার পড়ে না, ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার দরকার পড়ে না, জাপানে যাওয়ার দরকার পড়ে না, কোথাও যাওয়ার দরকার পড়ে না। তো তাহলে এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এবং এই ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে ট্যারিফ যুদ্ধ শুরু করছে না, আমার ধারণা এই তিনটা দেশ এই জন্য খুব দ্রুত একত্রিত হচ্ছে এবং আগামী 5 বছরের মধ্যে পুরো পৃথিবীর চিত্র পাল্টে যাবে আমার ধারণা। কারণ চায়না বলেন, ভারত বলেন, রাশিয়া বলেন, প্রত্যেকেই স্বাধীনচেতা দেশ, তাই না? এবং এই দেশগুলো কিন্তু প্রত্যেকেরই বিশাল কিন্তু ওই যে হিস্ট্রিক্যাল ঐতিহ্য আছে, এদের কিন্তু সভ্যতা আছে, এদের কিন্তু কালচার আছে, যেমন চাইনিজ সভ্যতা, তাই না? ভারতীয় সভ্যতা এবং রাশিয়ারও কিন্তু প্রাচীন ঐতিহ্য আছে। আমেরিকার আসলে কোনো ঐতিহ্যই নেই। আমেরিকা একটা নতুন দেশ না, আমেরিকা হলে একটা 5 মিশালি 12 ভেজালিয়া দেশ, ওদের আসলে কোনো ঐতিহ্য বলে কোনো কিছু নাই। তো এখন এই ঐতিহ্যবাহী এই দেশগুলা এরা যদি নিজস্ব জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এরা যদি এক কাট্টা হয়
এবং প্রকৃতপক্ষে এই তিনটা দেশের এমন কোনো পদার্থের জন্য বাইরের কোনো দেশের কাছে যাওয়া লাগে না। এরা নিজেরাই পারস্পরিক নিজেদের যে উৎপাদিত পণ্য আদান প্রদান করে এরা নিজেরাই টিকে থাকতে সক্ষম। এরা উন্নত মানের অস্ত্র তৈরি করতে সক্ষম, উন্নত মানের যানবাহন তৈরি করতে সক্ষম, উন্নত মানের বিমান তৈরি করতে সক্ষম, উন্নত মানের যে কোনো পণ্য তৈরি করতে সক্ষম। সেই টেকনোলজিটা এদের আছে না? আছে তো। এবং বাকি যেটু গ্যাপ আছে ওই ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার, এরা যদি বিপুল পরিমাণে এরা যদি ওই গবেষণায় টেকনোলজিক্যাল গবেষণায় যদি ইনভেস্ট করে, বাকি গ্যাপও তারা খুব দ্রুত পূরণ করে ফেলতে পারবে। এবং আমার ধারণা আমেরিকা এই জিনিসটা বুঝছে। আমেরিকা এই জিনিসটা বুঝছে বলেই এদেরকে ধসিয়ে দেওয়ার জন্যই এই ট্যারিফ যুদ্ধ শুরু করছে। অর্থাৎ আমেরিকা বস্তুত তার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্যে সর্বশেষ যে প্রচেষ্টা সেইটাই করছে। কিন্তু এই যে চায়না বলেন, ভারত বলেন, রাশিয়া বলেন, এদের যে নেতাগুলো সব শেয়ানা না, দৃঢ় পোড় খাওয়া অভিজ্ঞ রাজনীতিবিদ। এদের যে ব্যুরোক্রাটরা আছে এরাও তো পোড় খাওয়া। এরা কি এটা জানে না? জানে। আর জানে বলেই দেখেন আমেরিকার হম্বিতম্বিকে এরা থোড়াই কেয়ার করেছে, কোনো পাত্তাই দিচ্ছে না। এবং এতে করে কিন্তু এরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে উইদিন 5 years পুরো সিনারিও পৃথিবীব্যাপী চেঞ্জ হয়ে যাবে এবং সম্ভবত পরবর্তীতেই এশিয়া গোটা পৃথিবীতে রাজত্ব করবে, আমেরিকা না, ইউরোপীয় ইউনিয়ন না। এবং ওই দেশগুলো একটা পর্যায়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো হয়ে যাবে। তবে তখন আর একটা ভয় আছে। তখন হচ্ছে কী হবে, মনে করেন যে একটা হাতি মারা গেল, তাই না? মারা গিয়ে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেল, তখন তার নিচে যত ছোট ছোট জীবজন্তু থাকে এগুলো কিন্তু চাপা পড়ে মারা যায়। আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন যদি অর্থনৈতিকভাবে ধসে পড়ে, পৃথিবীর অনেক ছোট ছোট দেশ কিন্তু এরকম ধসে পড়ার সম্ভাবনা আছে। এটা একটা দিক। আর দুই নম্বর দিক হচ্ছে যে কোনো একটা অত্যন্ত শক্তিশালী দেশ বা যে কোনো ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি যখন দেখে যে তার অস্তিত্ব হুমকির সম্মুখীন, তখন কিন্তু সে সর্বশেষ কামড় যুদ্ধবিগ্রহ লাগিয়ে দেয়। এবং এই হেতু আমেরিকা তখন নানা কাজে নানা অজুহাতে যুদ্ধমুদ্ধ লাগিয়ে দিতে পারে, যেটা নাকি থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং দেখেন যে ভারত এই যে আমেরিকার কথায় কোনো পাত্তা পুত্তা দেয় না, ট্রাম্পের কথায়। তো ট্রাম্প দেখছেন সাথে সাথে কী করছে, পাকিস্তানকে কাছে নিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে এমন একটা প্ল্যান তারা করছে যাতে করে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, একেবারে খুব খুব একেবারে প্রকাশ্যে। বিষয়টা কিন্তু আমরা টের পাচ্ছি। আর এই জিনিসগুলো বুঝতে পেরেই ভারত 1 সেকেন্ড দেরি না করে চায়নার সঙ্গে যোগসাযোগ বন্ধুত্ব বৃদ্ধি করছে। কেন? কারণ পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র চায়না। আর চায়না কেন ভারতের সঙ্গে জোট বাঁধছে? চায়না দেখছে ভারত একটা বিশাল বাজার এবং একই সঙ্গে তারাও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা টেকনোলজিতে যথেষ্ট উন্নত। অতএব ঝুঁঝামেলা বাদ দিয়ে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের উপরে যখন আর নির্ভরতা করা যায় না, তো ভারতও এশিয়ার দেশ, চায়নাও এশিয়ার দেশ। দুইটা দেশেরই কিন্তু ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। দুইটা দেশেরই কিন্তু প্রাচীন সভ্যতা, একেবারে অত্যন্ত গর্ব অহংকার করার মতো সভ্যতা ছিল। তারা চিন্তা করছে এই ঐতিহাসিক মুহূর্তে দুইটা দেশ যদি আমরা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হই, তাহলে এমন দিন আসবে গোটা পৃথিবী হয়তো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এইখানে দুই দেশের নেতারা অত্যন্ত দক্ষতা এবং বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিচ্ছে। তো এইটাই ছিল আসলে বক্তব্য। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে উইদিন 5 years বাংলাদেশের পুরো সিনারিও দেখবেন চেঞ্জ হয়ে যাবে। ওই যে আমেরিকা এখন যদি ট্যারিফ টুরিফ কমিয়েও দেয়, ডোনাল্ড ট্রাম্প, যদিও শুনলাম যে তাদের কোর্ট নাকি এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের বিষয়টাকে নাকি নাকচ করে দিয়েছে। নাকচ করে দিলেই কি, এখন আমার ধারণা যে পৃথিবীর অধিকাংশ দেশ, তার মধ্যে চায়না এবং ভারত তো বটেই, তারা আস্তে আস্তে এখন যতই ট্যারিফ কমিয়ে দিক, আমেরিকার মার্কেটে আর তত পণ্য তারা রপ্তানি করা আস্তে 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 কমিয়ে দিবে। আমার কাছে এটাই মনে হয়। তারা যদি 0%ও করে, তাও আস্তে আস্তে এই আমেরিকার অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করার জন্য এরা আস্তে আস্তে কমিয়ে দিবে। কেন? কারণ তাদের মূল শক্তি যে ডলারের যে শক্তি,
তাকে কমিয়ে দেওয়ার জন্য এরা কিন্তু এখন সব একত্রিত হবে। আমার কাছে অন্তত এটাই মনে হচ্ছে। ধন্যবাদ।